তাই জন্য আমরা দেখতে পাচ্ছি তার নাম কি? ইক্ষ্বাকু কুলতিলক। ইক্ষ্বাকু বংশের তিলক সদৃশ। তিলকটা কোথায় থাকে? কপালে, শ্রেষ্ঠ স্থানে থাকে। ইক্ষ্বাকু কুলতিলক, ইক্ষ্বাকু কুল শিরোমণি। মাথার উপরে যে মণিটা থাকে মুকুটে, সেটাই হচ্ছে সবচাইতে মূল্যবান মণি। আর সেই বংশের সবচাইতে মূল্যবান ব্যক্তিকে, বংশধরকে? শ্রীরামচন্দ্র। রঘুবীর, রঘুনাথ, এইভাবে রামচন্দ্রের অনেক নাম আছে। দশরথ এক মহাবীর ছিলেন। তিনি এত শক্তিশালী, এত পরাক্রমশালী ছিলেন যে ইন্দ্র কখনো কখনো তাকে এসে অনুরোধ করত যে দৈত্যরা অত্যাচার করছে, আক্রমণ করছে, আপনি এসে আমাদের সঙ্গে বাহিনীতে যোগদান করুন, আপনি আমাদেরকে সাহায্য করুন। তাহলে বুঝতে পারছি কিরকম সব পরাক্রমশালী ছিলেন। এবং তার নামের পেছনে আরেকটা বৈশিষ্ট্য রয়েছে, দশরথ। দশ মানে 10, সংখ্যা 10, আর রথ মানে হচ্ছে রথ। দশরথ, 10টা রথ। কটা দিক আছে? কার কার জানা আছে? 10টা দিক রয়েছে। আমরা ছোটবেলায় এরম ভাবে সংখ্যা গুনতে শিখেছিলাম। 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 পঞ্চবান, 6 ঋতু, এইভাবে 7 সপ্তর্ষি, 10 দিক। 10টা দিক। 10টা দিক কিরকম? 8টা দিক চারদিকে আছে, উত্তর, পশ্চিম, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। আবার তারপরে পূর্ব, উত্তর, দক্ষিণ, পশ্চিম ইত্যাদি। তাহলে 8টা দিক হলো। তারপরে ওপরে আর নিচে কটা দিক হলো? 10টা। দশরথ যখন যুদ্ধ করতেন তখন তার শত্রুরা দেখতো দশরথ চারদিকে, তার 10টা দশরথ 10টা রথে 10টা দিক থেকে তাদের আক্রমণ করছে। এমনই পরাক্রমশালী ছিলেন দশরথ, তাই তার নাম দশরথ। এখানে আরেকটা রয়েছে, নামকরণ হতো। জন্মের পরে একটা সময় নামকরণ সংস্কার হতো। যেমন তোমরা জানো যে গর্ভদান সংস্কার, জাতকরণ সংস্কার, এরকম নামকরণ সংস্কার। নামকরণটা কিভাবে হতো? নামটা একটা মন গড়া একটা নাম দেওয়া হতো না। জ্যোতিষী তার কুণ্ডলী বিচার করত, অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন করে দেখতো সে কি করবে, তার গুণাবলী কিরকম, সেই অনুসারে তাদের নাম দেওয়া হতো। যেমন যুদ্ধে যিনি স্থির থাকবেন, যুদ্ধের সময়ও যিনি স্থির মতি সম্পন্ন, তিনি হচ্ছেন যুধিষ্ঠির। এইরকম ভাবে নামকরণ হতো। যেমন তোমাদের মনে আছে কৃষ্ণ বইয়ে বা শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে তোমরা দেখেছো যে নামকরণ হচ্ছে, কৃষ্ণের নামকরণ হচ্ছে। গর্গমুনি এসেছেন, গর্গমুনি এসে বলছেন কৃষ্ণ কি করবেন এবং কি কি তার নাম হবে, তার গুণ অনুসারে তার নাম হচ্ছে। ঠিক সেরকমই তখনকার দিনে জ্যোতিষীরা এত বেশি পারদর্শী ছিলেন এই শাস্ত্রে যে তারা ভবিষ্যতে দর্শন করতে পারে। এটাও আরেকটা বেদের আরেকটা দিক। বেদের 6টা অঙ্গ আছে। একটা শরীরে যেমন 6টা অঙ্গ আছে, বেদেরও সেরকম 6টি অঙ্গ। সেই 6টি অঙ্গের মধ্যে একটা অঙ্গ হচ্ছে জ্যোতিষ। এই জ্যোতিষ হচ্ছে বেদের চক্ষু। যেমন আমরা চোখ দিয়ে দেখি, চোখ দিয়ে আমরা সামনে যেটা আছে সেটা দেখতে পাই, কিন্তু বৈদিক যে জ্যোতিষ শাস্ত্র
সেই চক্ষুর দ্বারা আমরা অতীত, ভবিষ্যৎ, বর্তমান দেখতে পাই। এতই উন্নত আমাদের এই বৈদিক সংস্কৃতি, বৈদিক শাস্ত্র, বৈদিক দর্শন, বৈদিক তত্ত্বজ্ঞান। তো দশরথ এমনই পরাক্রমশালী ছিলেন যে স্বর্গের দেবতারা অসুরদের সঙ্গে, দৈত্যদের সঙ্গে যুদ্ধ করার জন্য তারা দশরথের আশ্রয় গ্রহণ করতেন। আর এইভাবে দশরথ করেছিলেন, তার পরাক্রম বিস্তার করেছিলেন। দশরথের প্রথম স্ত্রী কৌশল্যা, কৌশল্যার থেকে কেবল একটা মেয়ে জন্ম হলো, আর পুত্র সন্তান হল না। তার সেই মেয়েটির নাম হচ্ছে শান্তা। কৌশল্যার মাধ্যমে পুত্র সন্তান আসছে না, তাই দশরথ আবার বিয়ে করল সুমিত্রা, এবং তারপর তিনি আবার তার থেকেও কাউকে পেলেন না, সন্তান পেলেন না। তখন তিনি কৈকেয়ী, কেকয় দেশের রাজা অশ্বপতির কন্যা, অত্যন্ত সুন্দরী বশিষ্ঠ মুনি এই সংযোগ করলেন এবং কৈকেয়ীর সঙ্গে তৃতীয় বার তার বিবাহ। তো অশ্বপতি রাজা বিয়ের সময় একটা শর্ত করলেন, এইভাবে, যেটাকে বলা হয় কন্যা শুল্ক, যে বিয়ের সময় পতিকে কিছু শুল্ক বা প্রতিশ্রুতি দিতে হয়। তো অশ্বপতি কি চেয়েছিল, যে আমার মেয়ের সন্তান, আমার মেয়ের পুত্র যেন রাজা। দশরথ মেনে নিয়েছিলেন। কৌশল্যা থেকেও এলো না, সুমিত্রার থেকেও এলো না সন্তান, তাহলে এর থেকে যদি আসে নিশ্চয়ই ও রাজা। এই প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন। তবে এই প্রতিশ্রুতি কেবল তিনজনই কেবল জানত। একটা হচ্ছে কৈকেয়ীর পিতা অশ্বপতি, বশিষ্ঠ মুনি এবং দশরথ। কৈকেয়ীর থেকেও সন্তান হলো না। তখন বশিষ্ঠ উপদেশ দিলেন যে অশ্বমেধ যজ্ঞ কর। বশিষ্ঠ হচ্ছেন দশরথের কুলগুরু। এই সূর্য বংশের গুরু হচ্ছেন বশিষ্ঠ। এইভাবে বংশানুক্রমিক ভাবে আমরা দেখতে পাচ্ছি সেই কুলগুরু আছেন, যে বংশের সকলকে একের পর এক উত্তরাধিকার সূত্রে তাদের ধর্মের পথ দেখিয়ে দেন। বশিষ্ঠ একজন মহৎ ঋষি, মহামুনি, ব্রহ্মার সন্তান, এবং সেই বশিষ্ঠের নির্দেশে তিনি করলেন। তখন বশিষ্ঠ উপদেশ দিলেন যে আপনি অশ্বমেধ যজ্ঞ করুন না, করো, শিষ্য তো, তুমি অশ্বমেধ যজ্ঞ করো। দশরথ তখন অশ্বমেধ যজ্ঞ করলেন। তখন এই অশ্বমেধ যজ্ঞ যখন আয়োজন হচ্ছে, অশ্বমেধ যজ্ঞ যখন হলো, তখন দশরথের মন্ত্রী সুমন্ত্র পুরনো অনেকদিন আগেকার একটা ঘটনা তার মনে পড়ে গেল, যে সনত কুমার চতুর্সন এর অন্যতম সনত কুমার ব্রহ্মার প্রথম 4 পুত্রকে সনক, সনাতন, সনন্দন, সনত কুমার। এই সনত কুমার বলেছিলেন যে দশরথের পুত্রেষ্টি বা পুত্র কামেষ্টি যজ্ঞের মাধ্যমে, অনুষ্ঠান করার মাধ্যমে 4টি পুত্র হবে। তো সেই কথা মনে করি। তখন
দশরথ বললেন ঠিক আছে, তাহলে এই যজ্ঞটাও করতে হবে। কিন্তু সেই যজ্ঞটার একটা অসুবিধা এই যে সেই যজ্ঞের ঋত্বিক বা যজ্ঞের অনুষ্ঠাতা হবেন এমন একজন যে কখনো নারীর মুখ দর্শন করেনি। তো এরকম কে আছে যে কখনো নারী মুখ দর্শন করেনি? বশিষ্ঠ তখন বললেন হ্যাঁ, একজন আছে, সে হচ্ছে বিবণ্ডক মুনির পুত্র ঋষ্যশৃঙ্গ। এবং তখন নানা রকম ছল করে ঋষ্যশৃঙ্গকে ওর পিতার অবর্তমানে আশ্রম থেকে অযোধ্যায় নিয়ে আসা। এবং সেই ঋষ্যশৃঙ্গ মুনি মাধ্যমে পুত্রেষ্টি যজ্ঞ সম্পাদিত হলো। এবং এই ঋষ্যশৃঙ্গের সঙ্গেই দশরথ তার একমাত্র কন্যা শান্তার বিবাহ দিয়েছিলেন।